নিজের বিধানসভা কেন্দ্র গোঘাট ছেড়ে হঠাৎ আরামবাগে কংগ্রেস প্রার্থী, কেন এই সিদ্ধান্ত সুশীল সাঁতরার? রাজনৈতিক সমীকরণের বদল নাকি বড় কোনো কৌশল? এই প্রশ্নই এখন ঘুরছে জনমনে। সেই উত্তর খুঁজতেই আমরা পৌঁছে গিয়েছিলাম আরামবাগ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুশীল সাঁতরার কাছে। নিজস্ব কেন্দ্র ছেড়ে নতুন কেন্দ্রে প্রার্থী হওয়ার পেছনে তিনি কী যুক্তি দিচ্ছেন? দলীয় কৌশল নাকি বৃহত্তর রাজনৈতিক ভারসাম্য, কোনটি এখানে বেশি প্রভাব ফেলেছে? ছাত্রজীবন থেকে রাজনৈতিক পথ চলা, সবটাই খোলাখুলি ভাগ করে নিলেও ভোটের অঙ্কে তার প্রভাব কতটা পড়বে সেটাই এখন দেখার। আসন্ন নির্বাচনে আরামবাগে কংগ্রেস কতটা প্রস্তুত, সংগঠনের ভিত কতটা মজবুত, তা নিয়েও উঠে এলো গুরুত্বপূর্ণ তথ্য। আরামবাগের মাটিতে দাঁড়িয়ে তিনি কোন কোন ইস্যুকে সামনে রেখে লড়াই করতে চান, কর্মসংস্থান, কৃষি না পরিকাঠামো, সেই দিকেও মিলল স্পষ্ট ইঙ্গিত। সব মিলিয়ে বদলে যাওয়া রাজনৈতিক সমীকরণের মাঝে নতুন লড়াইয়ে কতটা সফল হবেন সুশীল সাঁতরা। এখন দেখুন এ বিষয়ে তিনি নিজে আর কি জানালেন। গোঘাট বিধানসভার মানুষ আপনি, আরামবাগ বিধানসভার প্রার্থী হওয়ার সিদ্ধান্ত কেন নিলেন? কারণ আরামবাগ হচ্ছে কংগ্রেসের পীঠস্থান। এখানে স্বাধীনতা সংগ্রামী প্রফুল্লচন্দ্র সেন মহাশয়, যাকে আমরা আরামবাগের গান্ধী বলি, সেই আরামবাগের গান্ধী পীঠস্থানে আমাকে সর্বভারতীয় কংগ্রেস কমিটি যে কংগ্রেসের প্রার্থী হিসাবে মনোনয়ন করেছে, তার জন্য আমি নিজেকে ধন্য বলে মনে করি। দলের মান্যতা কি গ্রহণ করে আপনি আরামবাগে প্রার্থী হয়েছেন? আরামবাগ যে বিধানসভা আছে, আপনার কি মনে হয় যে যে কোনো বিধানসভার ক্ষেত্রেই এলাকার স্থায়ী বাসিন্দা সেরকম প্রার্থী হলে ভালো হয়? হ্যাঁ, আরামবাগ তো আমার জন্মভূমি। ধরুন, আমার ওইখানে পড়াশোনা, ওইখানেই উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেছি। আরামবাগ বয়েজ স্কুল, আরামবাগ নেতাজি কলেজে আমার গ্র্যাজুয়েশন, আরামবাগে আমার জন্মভূমি, মানে ওখানে জন্মগ্রহণ করেছি। তাহলে আরামবাগটা তো আমার বহিরাগতর ব্যাপারই থাকছে না। কত বছর আপনি দলের সাথে যুক্ত? আজ প্রায় 20 বছরের কাছাকাছি আমি দলের সঙ্গে যুক্ত রয়েছি। কিন্তু আমাদের ফ্যামিলি বংশ পরম্পরায় আমরা কংগ্রেসের সমর্থক। কারণ আমার বাবা বিদ্যুৎ দপ্তরে কর্মী ছিলেন, দীর্ঘদিন উনি কংগ্রেসের যে সংগঠন, শ্রমিক সংগঠন, সেখানের সদস্য আছেন। আপনি কি জীবনে এই প্রথম প্রার্থী হলেন? হ্যাঁ, এই আমি জীবনে প্রথম প্রার্থী হচ্ছি। এবং আপনার ছাত্র জীবন বা পড়াশোনা বা কর্মজীবন কোথায়, যদি একটু বলেন? আমার স্কুল জীবন একবারে গণ্ডি, যেটা প্রাথমিক বিদ্যালয়, সেটা আমার মাধবপুর প্রাথমিক বিদ্যালয়। তারপরে মাধ্যমিক স্কুল গোবিন্দপুর রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়, এইচএস আরামবাগ বয়েজ স্কুল, গ্র্যাজুয়েশন হচ্ছে নেতাজি মহাবিদ্যালয় আরামবাগ। এইচএস করার পরে আমি ইটাচুনা গভর্নমেন্ট স্পন্সর ট্রেনিং কলেজ থেকে আমি পিটিটিআই করি। তারপরে 2003 সালে আমি সুলুট ভোলানাথ চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ে আমার শিক্ষকতা জীবন শুরু। তারপরে চাতরা প্রাথমিক বিদ্যালয়, ওইখান থেকে 2011 সালে আমি বেলিভঞ্জপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে। আপনার পরিবার কি যৌথ ফ্যামিলি? যৌথ ফ্যামিলি। বাড়িতে বাবা, মা, দাদা, বৌদি, ভাইপো, ভাইজি, স্ত্রী, ছেলে এবং আমার ভাগনা ভাগ্নি এখানেই মানুষ। আচ্ছা, এই নির্বাচনী যে লড়াই, আপনাদের দলের পক্ষে বা আপনার পক্ষে কতটা প্রস্তুত বলে মনে করছেন কংগ্রেস দল? আমরা একবারে সঠিকভাবেই প্রস্তুত আছি এবং আগামী যে 29শে এপ্রিল যে নির্বাচন, সেইখানে কংগ্রেসের প্রতি মানুষের হৃদয়ে কংগ্রেস আছে। সেই জন্যে সমস্ত দলকে দেখে নিয়েছে যে তৃণমূলের দুর্নীতি, আপোষহীন দুর্নীতি, বিজেপি যে সাম্প্রদায়িকতা, বিভাজনের রাজনীতি, আর সিপিএমের যে অত্যাচার, এই সমস্ত দেখে মানুষ সেই কংগ্রেসকেই চাইছে। কারণ আরামবাগের মানুষ কংগ্রেস ঘরানার মানুষ, তাদের হৃদয়ে কংগ্রেস আছে। এবং যেহেতু সমস্ত দলকে তারা দেখে নিয়েছে এবং আরামবাগের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, গণদেবতা, তারা আগামী দিন কংগ্রেসকেই বেছে নেবে। আরামবাগে আপনাদের পার্টি অফিস কোথায়? আমাদের পার্টি অফিস ছিল, সেটা এখন দখল হয়ে গেছে। কারা দখল করেছেন? তৃণমূল কংগ্রেস। সেটা কি আপনারা পাননি এখনো? আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি, কিন্তু শাসক দল ক্ষমতায় থাকার জন্য সেই জায়গায় আমরা নির্বাচনী প্রচার বা নির্বাচনী কার্যালয় নতুন করে করা হবে। আজকালের মধ্যেই আমরা ওটা শুরু করে দেবো। এটা অন্য বিষয়, সেটা হচ্ছে কলকাতায় সন্তোষ পাঠকের মতো জনপ্রিয় নেতা যখন বিজেপি জয়েন করে, তারপর আবার চৌরঙ্গী বিধানসভা থেকে বিজেপির টিকিট পেয়ে যায়, এই ধরনের নেতৃত্ব যখন দল ছেড়ে যায়,
কতটা দলের পক্ষে ক্ষতি বলে আপনি মনে করেন? না, ক্ষতি দেখুন, কংগ্রেস তো মা, সমস্ত দলের মা। তাহলে সে দল থেকে বহু নেতা নেত্রী বিভিন্ন দলে গেছে, কিন্তু কংগ্রেস আজও প্রবাহমান স্রোতের মতো আছে। তা কংগ্রেসে সে সন্তোষ পাঠক একটা কাউন্সিলর, সে কলকাতায় চলে গেলে যে কংগ্রেস শেষ হয়ে গেলে এটা নয়, কিন্তু কংগ্রেস তো মানুষ ভালোবাসে, মানুষের জন্য কংগ্রেস, দলের জন্য কংগ্রেস নয়, দলের কর্মীদের জন্য কংগ্রেস নয়, সারা ভারতবর্ষের মানুষের জন্য কংগ্রেস। হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী তারা কংগ্রেসে থেকে নিজেদের জীবন বিপন্ন করে, জীবনের বলিদানের ফলে আমাদের দেশ স্বাধীন হয়েছে। তাহলে সেই দলে কে গেল এলো এটা কিছু ফ্যাক্ট নয়। খানাকুলে কংগ্রেস প্রার্থী যিনি টিকিট পেয়েছেন প্রদীপ কর, আপনাদের দলের হুগলি জেলা 2 নম্বরের সভাপতি নাজির হোসেন চৌধুরী তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন অর্থের বিনিময়ে টিকিট পেয়েছেন। এটা কি বলবেন? না, এটা ভুল বার্তা। যে যার বায়োডাটা জমা দিয়েছে, দল যাকে সিদ্ধান্ত নিয়েছে সঠিক বলে মনে করেছে সেটা হয়েছে। সে হয়তো যোগ্য প্রার্থী পায়নি, সে হয়তো ক্ষোভ প্রকাশ করছে। এখানে কোনো কিছু ব্যাপার নেই, দল যাকে মনোনীত দিয়ে মনোনয়ন করেছে সেই পাবে। 26শে বিধানসভায় কোন রাজনৈতিক দলের সরকার গঠন করবে বলে আমি মনে করেন? দেখুন, সেইটা তো জনগণের কাছে। আমরা 294টা কেন্দ্রেই আমরা প্রার্থী দিয়েছি এবং যা প্রচার শুরু হয়েছে তাতে আমাদের প্রার্থী তালিকা অনেক পরে ঘোষণা করেছে। তা সত্ত্বেও কিন্তু আমরা আশাবাদী, আমাদের জাতীয় কংগ্রেস অধীর চৌধুরীকে মুখ করে আমরা সরকারে আসব। কোনো রাজনৈতিক দল বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনার এককভাবে সরকার গঠন করতে পারবে বলে আপনি মনে করেন, যা পরিস্থিতি চলছে? আমরা তো আশাবাদী, আমরা এককভাবেই সরকার গঠন করব। এবার মানুষ, সে গণদেবতা কি করবে সেটা মানুষের উপর ছেড়ে দিলাম। এত দলের প্রার্থী সবাই দাঁড়িয়েছেন, এতে করে তো ভোট ভাগাভাগির একটা বিরাট আশঙ্কা আছে। তা এতে করে কি মনে হয় যে আপনাদের ভোটের ক্ষেত্রে বা আপনাদের নিজস্ব দলের ক্ষেত্রে বা অন্য দলের ক্ষেত্রে কিছু সুবিধা হতে পারে? না, আমাদের দলের তো সুবিধা হবেই, কারণ মানুষ সমস্ত দলকে দেখে নিয়েছে এবং সমস্ত দলের কর্মকাণ্ড, তাদের নেতা নেত্রীদের কর্মকাণ্ড, এই সমস্ত দেখে মানুষ বুঝতে পেরেছে যে না, ভারতবর্ষ পশ্চিমবঙ্গকে রক্ষা করতে গেলে কংগ্রেসকে প্রয়োজন। কারণ কংগ্রেস তাদের আত্মবলিদানের মাধ্যমে দেশের মানুষের জন্যে কংগ্রেস 100 দিনের কাজ আজ বন্ধ হয়ে গেছে। এটা তো গরিব মানুষের কাজ, সে মনমোহন সিং সরকার করেছিল, আজ বন্ধ হয়ে গেছে। কত মানুষ অসহায়। তাহলে কংগ্রেস যদি মনে করতো যে আমরা কোনো কিছু করব না, দলের জন্য করব, যেটা আজকে তৃণমূল বিজেপি এরা নিজেদের দলের জন্য, নিজেদের কর্মীদের জন্য করছে, জনগণের জন্য নয়। বিরোধী দলের থেকে একটা অভিযোগ পাওয়া যায়, সেটা হচ্ছে বিরোধী প্রার্থী তারা বিরোধী আসনে আছেন। তো সেক্ষেত্রে অন্যান্য যে দলের প্রার্থীরা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে পক্ষান্তরে তৃণমূলের হাত শক্ত করার জন্যই দাঁড়ানো হচ্ছে। এটা কি বলবেন? না, আমাদের সিদ্ধান্তই ছিল যে 294টা কেন্দ্রে আমরা প্রার্থী দেবে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রদেশ নেতৃত্বরা ঠিক করেছিলেন। তা সেই জায়গায় আমরা প্রার্থী দিয়েছি। এতে কোন দল কি করছে না করছে এটা নয়, এটা গণতন্ত্র, এখানে সকলের অধিকার রয়েছে সে নির্বাচনে লড়ার। আরামবাগের মূলত কি সমস্যা সামনে রেখে লড়াই করবেন? আরামবাগে যে সমস্যা সেটা হচ্ছে, এখন যে সমস্যাটা আছে আলু। আজকে আরামবাগ আলু চাষিরা, আজকে মানুষ মানে আলু চাষিদের আজকে কান্নার শেষ নেই, তারা রাত্রে ঘুমাতে পারছে না। যারা আমাদের অন্নদাতা তারাই চোখের জল ফেলছে। 2, আজকে বহু মানুষ, ভারতবর্ষের মানুষ মানে পশ্চিমবঙ্গের মানুষ, তারা আজকে ভোট দিতে পারবে নাকি সন্দেহ রয়েছে। এসআইআরে তাদের নাম বাদ চলে গেছে। তারা তার রোহিঙ্গা নয়, তার বাপ 14 পুরুষ তারা এখানে বসবাস করছে। সেই সমস্যা। আরামবাগে ব্রিজ হয়নি, আরামবাগে শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য যে শিল্প করিডর সেটা করতে পারেনি। আরামবাগে মাস্টার প্ল্যান, আজ বন্যা কবলিত এলাকা, সেই মাস্টার প্ল্যান আজ ঘোষণা করতে পারেননি। আচ্ছা, আরামবাগের যে এডুকেশন হাব, শিক্ষার যে বিভিন্ন পীঠস্থান, IIT, IIM, মেডিকেল কলেজ, এইমস, এই সমস্ত যে কলেজ, NIT, এই যে সমস্ত জিনিস, যে শিক্ষায় আগিয়ে নিয়ে যেতে হবে, শিল্পে আগিয়ে নিয়ে যেতে হবে। এবং আরামবাগের যেহেতু আমাদের চাষিবাসী এলাকা, এইখানে আমিও চাইবো যে এখানটাতে একটা এগ্রিকালচার হাব হোক। আপনি যদি জয়ী হন, প্রথম 3 মাস আপনার কি কাজ হবে? আমি ওই যা বললাম, যেগুলো বললাম সেগুলো চেষ্টা করব মানুষের জন্য।
21-এও আপনাদের সাথে বামফ্রন্টের জোট ছিল, তা কি এমন হলো যে জোট ছেড়ে বেরিয়ে আসতে হলো? সেটা ঊর্ধ্বতন নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে, দল সিদ্ধান্ত নিয়েছে, সেখানে তো আমার কিছু বলার নেই। আমার মতো 21-এ যে জোট হয়েছিল তাতে করে কি আপনি কি মনে করেন কংগ্রেস দলের পক্ষে কিছু ক্ষতি হয়েছিল? সেটা তো দল পর্যালোচনা করে দেখেছে, সেই জন্যই হয়তো আমাদের 294টা কেন্দ্রে ক্যান্ডিডেট দিয়েছে। যে আপনাদের এই বিধানসভা যে কেন্দ্র আপনার আরামবাগ, তো সেখানকার যারা ভোটার আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো যে আমি এক নতুন প্রার্থী, সেই 1987 সালে কংগ্রেস আরামবাগ থেকে চলে গেছে, মানে কংগ্রেসের লাস্ট আমাদের এমএলএ ছিল মান্নান সাহেব, উনি আব্দুল মান্নান সাহেব, উনি পরাজিত হওয়ার পর থেকে সমস্ত দলকে দেখে নিয়েছে। সিপিএমকে 11 সাল পর্যন্ত দেখেছে, 11 থেকে 21 তৃণমূলকে দেখেছে, 21 থেকে 26 বিজেপিকে দেখেছে। আরামবাগের শুভ বুদ্ধি সম্পন্ন শিক্ষিত মানুষকে বলবো, আরামবাগের যে উন্নয়ন সে কংগ্রেস আমলই হয়েছিল, সে ব্রিজ হোক, মেডিকেল কলেজ হোক, স্কুল হোক, মহাবিদ্যালয়, সব কিছুই, রাস্তাঘাট যা কিছু সেই আমাদের কংগ্রেস আমলই হয়েছে। শিক্ষা, স্বাস্থ্যর যে পরিকাঠামো, সমস্ত কিছু, এগ্রিকালচার, সেই কিছু, সেই জন্যে আমিও বলবো যে আপনারা একবার সুযোগ দিন আবার কংগ্রেসকে, আবার সেই প্রফুল্ল সেনের কংগ্রেস, শান্তি রায়ের কংগ্রেস আরামবাগে ফিরে আসবে আপনাদের জন্য। কংগ্রেসের জন্য আপনারা নয়, আপনাদের জন্য কংগ্রেস, এই বার্তা আমি দেব। সব দলেরই তো প্রার্থী অনেক আগেই ঘোষণা হয়ে গেছে, আপনাদের অনেক দেরিতে প্রার্থী ঘোষণা হলো, এক্ষেত্রে কি মনে হয় প্রচার কার্যে কোনো সমস্যা হবে? সমস্যা একটু তো ওটা হয়েছে, কিন্তু আমি যা বেরুচ্ছি দেখছি মানুষের একটা স্বতঃস্ফূর্ত মানে ওই বার্তা রয়েছে যে না, প্রার্থী কংগ্রেস ঘোষণা করেছে এবং কংগ্রেস কি ভোট দেবে এরকম মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। কিভাবে প্রচার শুরু করবেন ভাবছেন? আমি প্রচার ডোর টু ডোর ক্যাম্পেনিং শুরু হয়ে গেছে অলরেডি, আজকেও রয়েছে আমার ডোর টু ডোর ক্যাম্পেনিং, তারপরে এসডি অফিসে মিটিং রয়েছে, তারপরে আবার বৈকালে আবার ক্যাম্পেনিং, এইভাবেই চলবে। তারপরে রুট বিভিন্ন পয়েন্টে আমাদের স্ট্রিট কর্নার, জনসভা, এই সমস্ত কিছু নিয়ে আমরা আগামী দিন। অন্যান্য দলের যে সমস্ত প্রার্থী দাঁড়িয়েছেন আপনিও নিশ্চয়ই লক্ষ্য করেছেন, কেউ রান্না করে দিচ্ছে, কেউ মাঠে যেয়ে কাজ করছে, কেউ দাড়ি কেটে দিচ্ছে, আপনার প্রচারের নতুনত্ব কি, আপনি না, কি করবেন ভাবছেন? আমি এই রকম ভেগ ধরতে নারাজ, কারণ এইগুলো মানুষ বুঝে গেছে যে এরা এই যে কাজটা করছে, আমি কি সত্যি করেই মানুষের রান্না করে দিতে পারবো? আমি কি সত্যি করেই মানুষের নাঙল করে দিতে পারবো? আমি কি দাড়ি কেটে দিতে পারবো? আমি একজন শিক্ষক, আমার যে কাজ শিক্ষা দেওয়া, দান করা, সেটা ছাত্রদের কাছে আমি যাব। আর যেটা পারবো সেটা হচ্ছে যে আজকে আমি বলছি না, নমিনেশন ফাইল হয়ে যাওয়ার পর, টোটাল যখন নমিনেশন প্রক্রিয়া শেষ হয়ে যাবে, তারপরে আমি একটা আপনাদের কাছে নতুন বার্তা দেব, যে বার্তাটা আরামবাগের মানুষ আবার কংগ্রেসকে ফিরিয়ে আনবে এবং বলবে যে না, একটা কংগ্রেসের যে প্রার্থী হয়েছে সে আরামবাগের জন্য কিছু ভাববে, মানুষের জন্য কিছু ভাববে। এটা হয়তো আমি তারপরে বলবো, এখন আমি বলছি না, এটা আমার গোপন অস্ত্র একটা রয়ে যাচ্ছে। এটা আবার নতুন যে যখন সাক্ষাৎকার হবে তখন আমি আপনার কাছে সেটা আপনাদের মাধ্যমেই বলবো। আচ্ছা, আপনারা কি এই নির্বাচনের যে ক্রিয়া শুরু হয়েছে, আপনারা কি ইস্তাহার প্রকাশ করেছেন? আপনারা না, ইস্তাহার প্রকাশ হবে, সে দল সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কীভাবে কবে নাগাদ হতে পারে? সেটা খুব তাড়াতাড়ি হবে, খুব তাড়াতাড়ি হবে। আর নমস্কার আপনার সংবাদ মাধ্যমকে আমার এই সাক্ষাৎকার নেওয়ার জন্য, এবং সমস্ত সংবাদ মাধ্যমকে আমি আমার দলের তরফ থেকে ব্যক্তিগতভাবে আমি প্রার্থী হিসাবে বলবো, আপনারা পাশে থাকুন মানুষের জন্যে, অন্তত যে আমাদের গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ, সেই সংবাদ মাধ্যম নিরপেক্ষভাবে আপনারা কাজ করুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরামবাগ লোকসভা কেন্দ্রে ছেলে কংগ্রেসের প্রার্থী হয়েছে, কি মনে হচ্ছে, কতটা ভালো লাগছে? খুব ভালো লাগছে। আর ছোট ছেলে জিতবে আমি আশা করছি। এদিকে মানুষের চিন্তাধারা অনেকটা ফিরেছে। কি ভোটের রেজাল্ট কিরকম হবে মনে করছেন? মোটের রেজাল্ট ছোট ছেলেই জিতবে। আপনিও কি কংগ্রেস করতেন আগে? হ্যাঁ, করতেন। আমি 72 সালে মদন মেদা দাঁড়াইছিল আমাদের এখান থেকে, আমি ওই সময় চাকরি পেয়েছি। 73-এ 4 জুন আমার চাকরির জীবন আরম্ভ হয় এবং আমি 2006 সালের 31 মার্চে রিটায়ারমেন্ট করি।
মানে আগাগোড়াই আপনারা কংগ্রেস? হ্যাঁ, আমার কংগ্রেসই করি। আচ্ছা, এই যেদিনে প্রার্থী ঘোষণা হলো আগে থেকে কি জানতেন? আলোচনা হয়েছিল, ছেলে আলোচনা করেছিল যে প্রার্থী হ্যাঁ। হবে বলে? করেছিল। আপনি সম্মতি দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। সকলেরই বাড়ির সম্মতি ছিল? হ্যাঁ। আপনার নাম? আমার সত্যরঞ্জন সাঁতরা, বাড়ি? বাড়ি মাধবপুর। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।